আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না ১৯ সংগঠনের সঙ্গে বৈঠকে আজ থেকে ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা। বৈষম্য বিরোধীদের অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান। অভ্যুত্থানের পর সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে বিএনপি। দোসর হিসেবে কাঠগড়ায় থাকলেও বসে নেই জাতীয় পার্টি। জনসম্পৃক্ততা বাড়াতে তৎপর জামায়াত ইসলামী। নদীর মাছ অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। বুড়িগঙ্গার পর ধলেশ্বরীও গিলে খাচ্ছে ট্যানারি বর্জ্য। তরল কঠিন সব রাসায়নিকই মিশছে নদীতে। নাব্যতা সংকট সহ নষ্ট জীব বৈচিত্র্য। ভবিষ্যৎ না ভেবে স্থানান্তরে এই পরিণতি। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে আস্থা ফিরছে ব্যাংক খাতে। বাড়ছে মেয়াদি আমানত। সুদের হার বাড়ায় উৎসাহিত হচ্ছেন গ্রাহক, বলছেন অর্থনীতিবিদরা। ভোরের সময়ে সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে পুলিশের দুর্বলতা ছিল উল্লেখ করে সরকারের উপদেষ্টারা বলছেন, ভাঙচুরের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এক ব্রিফিংয়ে বলেন, কোনো গণমাধ্যমে আক্রমণ বরদাস্ত করবে না সরকার। উপদেষ্টাদের দাবি, একদিনে এত ঘটনার পেছনে কারো ইন্ধন থাকতে পারে। দিনভর সংঘর্ষ শেষে সন্ধ্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে হাজির হলে প্রশ্ন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। তারা স্বীকার করেন, যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল, তবে ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা যারা ঘটালো, ভাঙচুর এবং মারধর, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটার ইনভেস্টিগেট করছি যে এটার পিছনে আসলে ইন্ধনে কারা জড়িত, দেশে বা দেশের বাইরে। পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারত। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। বিকেলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়েও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ১৯ ছাত্র সংগঠনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক শেষে তিনি আন্দোলনের নামে অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান জানান। অপতৎপরতা রুখতে মঙ্গলবার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়। ৫ই আগস্টের পর থেকে দেশে রাস্তা অবরোধ করে চলছে দাবি আদায়ের মৌসুম। গেল কয়েকদিন ধরে একই দিনে একাধিক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগের অর্থায়নেই দেশে অরাজকতা সৃষ্টি করতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় ১৯টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশে চলমান বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে আলোচনা হয় বৈঠকে। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দেশে পুনর্বাসিত হতে এগুলোর পেছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগকে নাৎসি পার্টির সঙ্গে তুলনা করে তাদের প্রতি জিরো টলারেন্সের ঘোষণা দেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। আন্দোলনের নামে জুলাই অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বানও জানানো হয়। এই লক্ষ্যে মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন
আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। সনাতন ধর্মাবলম্বীদের উস্কে দিয়ে আওয়ামী লীগ সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন মত দমন ও দলাদলের পরিণতি কেমন হয় তা দেখেছেন দেশবাসী। ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচারে রাষ্ট্রের উদাসীনতার সমালোচনা করেছেন তিনি। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস ডিইউজের বার্ষিক সাধারণ সভার আয়োজন জাতীয় প্রেস ক্লাবে। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের এই সভায় তারেক রহমান বলেন, শুধু নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি। রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। ভিন্নমতের অনুসারীদের ওপর নির্যাতন চালানোর সংস্কৃতি বদলানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে চাকরি হারানো সাংবাদিকদের পুনর্বহালের উদ্যোগ নিতে হবে। ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে, গত ১.৫ দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন, সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি যেখানে সাগর রুনিদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতিবাচক ভূমিকায় প্রেস ক্লাবের মতো জায়গা থেকেও গ্রেফতার করা হতো বিএনপি নেতাকর্মীদের। টকশোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে। ইকবাল সোবহান চৌধুরী তিনি যে ন্যাক্কারজনক ভূমিকাটা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন। গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো মিল নেই বলেও মন্তব্য করেন নেতারা। তাদের মত, ঐক্য ধরে রাখতে পারলে ভোটের মাঠে ঠাঁই হবে না আওয়ামী লীগের। গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর রংপুরে গতি ফিরতে শুরু করেছে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে। হাইকমান্ডের নির্দেশে দুঃসময়ে যারা দলের হাল ধরেছিলেন এমন ত্যাগী নেতাদের দিয়ে ঢেলে সাজানো হচ্ছে কমিটি। প্রত্যাশা, জাতীয় নির্বাচনে এবার রংপুর বিভাগে ব্যাপক জনসমর্থন পাবে বিএনপি। অতি সতর্কতার সহিত চলছে যে যারা বিগত দিনে এই ফেসিবাদের দোষর ছিল কিংবা যারা বেনিফিশিয়ারি ছিল, তারা আজকে বিএনপির পতাকা তলে এসে তারা আজকে নৌকা ছেড়ে ধানের খেতে চলে এসেছে, এরকমটা যেন না হয়। আমাদের দলীয় কর্মকাণ্ড যেভাবে চলতেছে, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা চলতেছে, সাধারণ মানুষের সাথে কথা বলতেছে এবং আপনার এই সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য কাজ করতেছে। শুধু রংপুর জেলায় গত ১৬ বছরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ২০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে ১৭৮টি, আর বিভাগে মামলার সংখ্যা হাজারের বেশি। নেতাদের দাবি, ব্যাপক জনসমর্থন থাকায় বিভাগের বেশিরভাগ আসনে একচ্ছত্র আধিপত্য থাকবে বিএনপির। দলের ত্যাগীদের এখানে মূল্যায়ন করা হচ্ছে, দলের নেতাকর্মীরা যেন সঠিকভাবে কাজ করতে পারে, সেই জন্য দলের চেয়ারপারসন যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এদেশে বিএনপি পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপগুলো সফল হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে জনগণের কাছে আজ সুস্পষ্ট
যে বিএনপির দ্বারাই এই দেশকে একটা উন্নত দেশে পরিণত করা যাবে। সাংগঠনিকভাবে শক্তিশালী হতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও দলকে ঢেলে সাজানোর কথা জানান নেতারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে চান নির্বাচনী রোডম্যাপ। সকল উপজেলা, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। আমরা আশাবাদী যে আগামী ডিসেম্বরের 31 অথবা জানুয়ারি 15 তারিখের মধ্যে আমরা আমাদের রংপুর জেলা বিএনপির কাউন্সিলটি আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সংস্কারের কথা বলছেন, আমরা ঠিক আছে সংস্কার আমরাও চাই, বাংলাদেশের মানুষও চায়, কিন্তু সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এটি একদিনে করা সম্ভব হবে না। ওনারা যে বলছে যে সংস্কার সম্পন্ন করে আমরা নির্বাচন দিব, এটা একটা দীর্ঘসূত্রিতার বিষয়। কবে সংস্কার শেষ হবে, কতদিনে শেষ হবে, আমরা সেই রোড ম্যাপটা জানতে চাই। 2001 ও 2008 সালের নির্বাচনে রংপুরে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিল বিএনপি। পরের 3টি নির্বাচনের মধ্যে 2টি বর্জন করে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় আসেন সৌদি রাষ্ট্রদূত। পরে বৈঠক করেন বেগম জিয়ার সঙ্গে। বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এ সময় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন সৌদি রাষ্ট্রদূত। পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। আওয়ামী লীগের দোসর হিসেবে কাঠগড়ায় দাঁড়ালেও রংপুরে শক্তিমত্তার জানান দিতে তৎপর জাতীয় পার্টি। অন্যদিকে অভ্যুত্থানের পর বড় বড় কর্মসূচি নিয়ে জনসম্পৃক্ততা বাড়াচ্ছে জামায়াত ইসলামী। নেতাদের দাবি তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে, আর জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চায় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। নাজমুল ইসলাম নিশাতার আরও একটি রিপোর্ট। গত 16 বছর আওয়ামী লীগ সরকারের দমননীতির কারণে দৃশ্যমান ছিল না জামায়াতে ইসলামের রাজনৈতিক কর্মকাণ্ড। জেল জুলুম আর হামলা মামলায় প্রকাশ্যে আসতে পারেননি দলটির নেতাকর্মীরা। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সারা দেশের মতো রংপুর বিভাগেও কর্মসূচি পালন করছে জামায়াত। নেতাদের দাবি অবৈধ সুযোগ সুবিধা না নেয় তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে। দুর্নীতির সাথে নাই, আমরা কোনো রাহাজানির সাথে নাই, আমাদের কোনো অন্যায় কোনো কিছু নাই। সেই কারণে জনগণ আমাদের দিকে আসছে, আর আমরাও তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জনগণের চাহিদা পূরণ করার মতো করেই আমরা চিন্তা করি। আমাদের এই ফিলিংস, এটা জনগণ বুঝতে সক্ষম হচ্ছে বিধায় জনগণ আমাদের যে কারো চেয়ে বেশি গ্রহণ করে বলে আমরা অনুমান করছি। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করায় জাতীয় পার্টি নিয়ে রয়েছে নানা বিতর্ক। রাজনীতি সমাবেশ পালনে ব্যর্থ হলেও রংপুরে ধারাবাহিক কর্মসূচি পালন করছে দলটি। নেতাদের দাবি ক্ষমতায় টিকে থাকতে নানা কৌশলে জাপাকে নিয়ন্ত্রণে নেয় আওয়ামী লীগ। রংপুরের মাটিও মানুষের একটা দল ছিল জাতীয় পার্টি, সেই দলটাকে আমাদের সিটগুলোকে দখল করে নিয়ে জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে তারা নিয়ে গেছেন। জাতীয় পার্টির উপর যে অত্যাচারটা হয়েছে, এটার মানে খুব ন্যাক্কারজনকভাবে জাতীয় পার্টিকে হ্যান্ডেল করা হয়েছে, প্রেশারাইজ করা হয়েছে, যার কারণে জাতীয় পার্টি বাধ্য হয়ে কিন্তু নামকা ওয়াস্তে তারা এই ইলেকশনে গেছে। অন্যদিকে নতুন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। দুবারের বেশি একজন মানুষ প্রধানমন্ত্রী থাকলে সে ক্ষমতাকে কুক্ষিগত করার একটা চেষ্টা করে। আমরা চাচ্ছি এই চেষ্টাটা যাতে না হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলন জনগণের রাজনীতি করতে চায়, শ্রমিকের রাজনীতি করতে চায়, কৃষকের রাজনীতি করতে চায়। এখানে শ্রমিক এবং কৃষকের যে অধিকারটা, সেটার জন্য খুব স্পষ্ট থাকে। 90-এর দশকে রংপুর বিভাগের বেশিরভাগ আসন জাতীয় পার্টির দখলে থাকলেও আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচনে তা নেমে আসে 2 থেকে 3টিতে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অন্য প্রসঙ্গ, ট্যানারি নাকি মারণাস্ত্র? যে ট্যানারি তিলে তিলে গিলে খেয়েছিল বুড়িগঙ্গাকে, সেটি এখন একই কায়দায় ধ্বংস করছে ধলেশ্বরীকে। তরল থেকে কঠিন সব ধরনের বর্জ্যই কোনো না কোনো উপায়ে পড়ছে নদীতে। এতে নদী হারাচ্ছে নাব্যতার সঙ্গে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, যেভাবেই হোক না কেন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা যাবে না। ধলেশ্বরীর দূষণ নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। প্রবহমান ধলেশ্বরীর উপর সাদা ফেনার আস্তরণ, সঙ্গে আছে তীব্র দুর্গন্ধ। অধিকাংশ জলজ প্রাণীও দূষণের তীব্রতায় সরে গেছে অনেক আগেই।
এই নদী একসময় জীবিকা ছিল ধলেশ্বরী পাড়ের জেলে আব্দুর রবের, তবে এখন তার পুরো পরিবারের জীবন জীবিকা সবই সংকটে। শরীরও আর পেরে ওঠে না এই দূষণের সঙ্গে লড়াই করে। পানিতে নাইমা গোসল করুন যায় না, পানিতে নামুন যায় না, চুলকা রিপেয়ারিং করে সারবো পানি। অনেক এই হাউসের পানি সব পুরা ট্যানারি পানি টাইনি না, রিপেয়ারিং সারাই ছেড়ে দেখান। চামড়া শিল্প ঢাকা থেকে সাভারের হিমায়তপুরের হরিণধরা গ্রামে স্থানান্তরিত হয় 2017 সালে। শিল্পে ব্যবহৃত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলার আগে পরিশোধনের জন্য স্থাপন করা হয় ইপিএস ও সিইটিপি। সময়ের ব্যবধানে সেগুলো হয়েছে পুরনো, কোনো রকমভাবে মেরামত করে চলছে কাজ। ত্রুটিপূর্ণ এ ব্যবস্থায় তরল বর্জ্য পরিশোধন হলেও তাতেও ক্রোমিয়ামের মাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। এ শিল্পাঞ্চলে বছরে 90,000 মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত নেই কোনো সুখবর। খোলা অবস্থায় পড়ে আছে 6 একরের ডাম্পিং এলাকায়, সেটিও বিভিন্নভাবে যাচ্ছে নদীতে। এই নদীর মাছ মনে করেন অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। হারা যাই বুঝুক যাই কোক, কিন্তু হারার সুযোগ বুঝে যারা কাম করে নদীতে ঠিকই পানি ছাড়ে। ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অর্থের অভাবে সিইটিপির সক্ষমতা অনুযায়ী তরল বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এই ডাম্পিং ইয়ার্ডে যে সলিড ওয়েস্টগুলো পড়ছে, এটা দিয়ে অনেক রিসাইকেল প্রজেক্ট করা যায়। ইতিমধ্যে বেশ কিছু পার্টির সঙ্গে কথা বলেছি। চাইনিজ একটা কোম্পানি আছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ওরা অলরেডি গণস্বাস্থ্যের পিছন দিকে, নয়ারহাট গণস্বাস্থ্যের পিছন দিকে তারা একটা ফ্যাক্টরি করেছে। তারাও আমাদের সঙ্গে কথা বলছে সেভিং চার্জ দিয়ে কোনো কাজ করা যায় কিনা। তিনি আরও জানান, কঠিন বর্জ্য পরিশোধনে নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে। সিইটিপির ঠিক পাশেই এভাবেই স্তূপ করে রাখা আছে কঠিন বর্জ্য। বৃষ্টির পানিতে এগুলোই সরাসরি চলে যায় ধলেশ্বরীতে, পাশাপাশি তরলের মাধ্যমে ক্রোমিয়াম মিশে যায় নদীতে। তাই সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে ধলেশ্বরী। পরিবেশবিদরা মনে করেন, ভবিষ্যতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে তা নিয়ে না ভেবেই হয়েছে ট্যানারি স্থানান্তর। উদাসীনতাই হয়েছে এখন গলার কাটা। বর্জ্যের পরিমাণ বেড়ে গেছে দ্বিগুণ, যেটা আমার উৎপাদন বেড়ে গেছে। তাহলে আমি করলাম 25,000 ঘনমিটারের সিইটিপি, কিন্তু আমার বর্জ্য হচ্ছে 50 থেকে 60,000 ঘনমিটার। তাহলে এই সিইটিপি কাজ করবে না। তারপর ক্রমের যে রিকভারি, সেটা আমি রিকভারি প্ল্যান ঠিক মতো করলাম না। তারপরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই বর্জ্য আলাদা করার কথা, সেগুলো কি ঠিক মতো হয়েছে? হয় নাই। পরিবেশ অধিদপ্তর চাইলেই নিয়মিত নদীর পানি পরীক্ষা করে সেটির মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খবর পেয়ে ডিবি কার্যালয় ও শাহবাগে জড়ো হয়ে তার অনুসারীরা প্রতিবাদ জানান। এদিকে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশের ডাক দেয়া অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক মোস্তফা আমিন ও অন্যতম সংগঠক মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষকে ঢাকায় জড়ো করার চেষ্টা করা হয়। পরে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলোকে ফেরত পাঠিয়ে দেয় শিক্ষার্থী ও পুলিশ। সমাবেশের চেষ্টার আয়োজক অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। সোমবার বিকেলে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করে পুলিশ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে যান্ত্রিক এই রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল বলছেন, ব্যাটারি চালিত রিকশাকে আইনি কাঠামোর মধ্যে আনতে কাজ করবে সরকার। বন্ধ নয়, নীতিমালা চান রিকশা চালকরাও। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের প্রতিবাদে কয়েকদিন ধরেই সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আসছেন অটোরিকশা চালকরা। সোমবারও আগারগাঁওয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এই অচলাবস্থা নিরসনে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সরকার।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা হয় আবেদন, যার শুনানি হয় সোমবার দুপুরে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিক্সা চলতে আপাতত কোনো বাধা নেই। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না, এবং আমি আদালতকে বলেছি, আদালত যেহেতু আইনের ইন্টারপ্রিটেশন দেন, আইনের ব্যাখ্যা দেন, আইনের মধ্যে যদি এমন কোনো বিধান না থাকে তাহলে আইন যেন সেভাবে পরিচালিত হয় সেই মর্মে আদালত নির্দেশনা দেন। এর আগে সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ব্যাটারি চালিত রিক্সা চালকদের প্রতিনিধি দল। নীতিমালার পাশাপাশি চাঁদাবাজি বন্ধের দাবি জানান চালকরা। আশ্বাস দেন ডিএমপি কমিশনার। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারে কিনা দেখেন না, এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অবৈধ। তাদের বৈধ কাঠামোর মধ্যে আনতে এ পর্যন্ত কোনো আইন বা নীতিমালা নেই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দুর্বল ব্যাংক চাহিদা অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারলেও জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী আবারও ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ যেমন কমছে তেমনি বাড়ছে মেয়াদি আমানতের পরিমাণও। ব্যাংকাররা বলছেন, সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরার ইঙ্গিত মিলছে। সাইফুল ইসলামের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হরহামেশাই চোখে পড়ছে। তবে ব্যাংক খাতের পুরো চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংকমুখো হওয়ার প্রমাণ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুদ হার বাড়ায় তখন লোকজন ফিক্সড ডিপোজিট রাখে, যেহেতু রেট ইজ হাই, বেশি রেট, এবং আবার ব্যবসায়ীরা ঋণ কম নেয়, ঋণের উপর সুদ বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদ হার বাড়ালে ঋণ কমবে, আমানত বাড়বে, আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে। সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো, সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে। জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত। তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে। ব্যাংকারদের অভিমত, সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন। ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না। এই গুরুত্বটা আরো 2 মাস আগে দিতে পারতাম, তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইতো না। সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা কখনো চাইবে না সুদের হার বাড়ুক, তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে। আরেকটা ইস্যুটি ছিল, সেটা হচ্ছে সরকারেরও তো কিছু ব্যাংক থেকে নিতে হয়, তাহলে সুদের হার যদি বাড়ে সরকারের খরচও বাড়বে। এই দুটো মিলে গভর্নমেন্ট চাইতো না সুদের হার বাড়ুক, কিন্তু তখন উচিত ছিল বাড়ানো। আজকে যে ইনফ্লেশন কন্ট্রোল আমরা করতে পারছি না এত কিছুর পরেও, সেটার মূল কারণ হচ্ছে যে আমরা যথাসময়ে ওষুধটি প্রয়োগ করি নাই। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরও বাড়বে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কৃত্রিম সংকটে সারের দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন রংপুরের কৃষকরা। খুচরা পর্যায়ে টিএসপি সার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে। একই সঙ্গে ডিএপি ও এমওপি সার বস্তা প্রতি 200 থেকে 350 টাকা পর্যন্ত বেশি নেয়ার অভিযোগ করছেন কৃষক। তবে সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে মনিটরিং জোরদারের কথা বলছে কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ছবিতে আব্দুল রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কিনতে এমনিতেই বিপাকে রংপুরের কৃষক। তার উপর খুচরা বাজারে সারের বাড়তি দামে বিড়ম্বনা আরও বেড়েছে আলু চাষিদের। পাশাপাশি রবি শস্য ও সবজি উৎপাদনের খরচ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রংপুরে 50 কেজির এক বস্তা টিএসপি, ডিএপি ও এমওপি সার কৃষকদের কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 200 থেকে 1700 টাকা বেশিতে। সার তো দাম বেশি, সার তো পাওয়া যাচ্ছে না। টাকা দিয়েও সার
চুরি করি যেমন না সেরকম নেওয়া লাগে। আমরা আবাদ করবো কি দিই, আমরা তো কৃষক মানুষ, আমাদের তো 1 বস্তা 2 বস্তা সার দিয়ে হয় না, অন্তত আমাদের 30-40 বস্তা করে লাগাই। যে জায়গাটা আসলে 1200-1300 টাকা চায়না গাইছে 250-3000 টাকা টিএসপি সার, এটা আবার কিভাবে করি আমরা? খুচরা ব্যবসায়ীরা এর দায় চাপাচ্ছেন ডিলারদের ঘাড়ে, আর ডিলাররা বলছেন নন ইউরিয়া সারের সরবরাহ কমায় সংকট তৈরি হয়েছে। এখানে চাষিরা আসি হয়তো অনেকে খুঁজতেছে যে একটু টিএসপি দেন, কিন্তু আমরা পাইতেছি না। 64টা বস্তা সার 30 দিনে আপনি দেবেন কাকে, বিচারটা আপনি করেন। কৃষক নেতারা বলছেন সঠিক সময়ে কৃষকদের সার সরবরাহ করা না গেলে পুরো কৃষি উৎপাদন ঝুঁকিতে পড়বে। সরকারের উচিত ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ করা। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে একদিকে যেমন আমাদের ফলনের ক্ষেত্রে বিপর্যয় ঘটবে, অন্যদিকে কিন্তু কৃষক আবারও লোকসানের শিকার হবে। কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ালে মনিটরিং জোরদারের হুঁশিয়ারি কৃষি বিভাগের। জেলা সার বীজ মনিটরিং যে কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে এটা কাজ করছি, যাতে করে এই ধরনের কোনো ঘটনা তৈরি না হতে পারে এবং চাষি প্রতারিত যাতে না হতে পারে সেই ধরনের আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে রংপুর অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 45,000 টন ইউরিয়া, 9,534 টন টিএসপি, 27,238 টন ডিএপি এবং 18,808 টন এমওপি সার। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 3 দশকে জনপ্রতিনিধিরা শতবার আশার বাণী শোনালেও দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর এলাকায় ঢেপা নদীতে নির্মাণ হয়নি কোনো সেতু। এতে নদী পারাপারে হাজার হাজার মানুষের একমাত্র ভরসা হয়ে আছে ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো। তবে এবার আবারও আশার বাণী শোনাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জানায় উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন পেলে সাঁকোর স্থানে নির্মাণ করা হবে পাকা সেতু। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বয়ে গেছে ঢেপা নদী। কোনো সেতু না থাকায় নদীর দুপাশের 15টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম 400 ফুট দৈর্ঘ্যের এই বাঁশের সাঁকো। এ তো গেল শুকনো মৌসুমের কথা। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় আর ব্যবহার করা যায় না সাঁকোটি। তখন নদী পারাপারে একমাত্র ভরসা হয়ে পড়ে নৌকা। 3 দশকের বেশি সময় ধরে এই অবস্থা চলমান থাকলেও নির্মাণ হয়নি কোনো সেতু। বাধ্য হয়েই বাঁশের সাঁকো বা নৌকায় নদী পারাপার হতে হয় শিক্ষার্থী সহ স্থানীয়দের। কৃষি মালামাল পার করতে পারি না, নিগাইতে পারি না, একটা রুগী নিগাইতে পারি না। ইলেকশনের সময় বক্তব্য দিয়ে যায় যে এবার না এবার ব্রিজ হবে, এবার ব্রিজ হবে, কিন্তু এভাবে অনেক বছর চলে গেল, এখনো ব্রিজটা হয়নি। সাঁকো আছে, একটু সুবিধা ঝুঁকিপূর্ণ হলেও সুবিধা আছে, কিন্তু নৌকা যখন থাকে নিম্নে 1 হইতে 1.5 ঘন্টা আগে বাইর হইতে হয়। যখন বর্ষা হয় নৌকা পারাপারে টলমল করে, স্কুলে যাইতে ভয় লাগে। আমাদের এখানে একটা ব্রিজ চাই। নায়ে পারাপারে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু না হয় আর কি করব, যে পাশে যায় সে পাশে দূরত্ব ব্রিজ। তবে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আশার কথা শোনালো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জমি অধিগ্রহণের জন্য আমাদের মাপজোক চলতেছে, আমরা টেন্ডার প্রক্রিয়া শেষ করছি। আশা করতেছি ডিসেম্বরের মধ্যেই এটার অনুমোদন পাবো। কাহারোল উপজেলার পরমেশপুর এলাকায় ঢেপা নদীর ওপরে 280 মিটার সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 33 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। ওটিটি সহ অন্য কোনো প্ল্যাটফর্মে টিভি চ্যানেল দেখানো বন্ধ ও আইএসপি রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনের একটি ধারা 1 মাসের মধ্যে বাতিলের আলটিমেটাম দিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। একই সঙ্গে লাইসেন্স নবায়নের বর্ধিত ফি প্রত্যাহার সহ 5 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সংগঠনটির। রাজধানীর ইস্কাটনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ দাবি তুলে ধরেন তারা। আগের যে ব্যবসা ছিল তার 10 ভাগের 1 ভাগ ব্যবসা এখন নেই। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কেবল অপারেটররা এভাবেই তুলে ধরেন তাদের বর্তমান ব্যবসার করুণ দশা। সোমবার কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বার্ষিক সাধারণ সভায় কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন সংগঠনটির সদস্যরা। অপারেটরদের সুরক্ষা দিতে বিটিআরসি আর বিটিভি ব্যর্থ বলে দাবি তাদের। সবকিছুর মূলে হচ্ছে সরকারের সদিচ্ছা। ইন্টারনেট সেবাদাতাদের সুবিধা দিয়ে করা আইএসপি রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনের 7-এর 6 ধারা বাতিল করতে না পারলে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন কোয়াব নেতারা। লাইসেন্স নবায়নে বর্ধিত ফি ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা না হলে নবায়ন না করার আলটিমেটাম তাদের। যত চ্যানেল পাইরেসি হচ্ছে এগুলোর একমাত্র এখন নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু বিটিআরসি। বারবার বলছি যে আইএসপি অবৈধ অ্যাপসের মাধ্যমে, অ্যাপটিভি সার্ভারের মাধ্যমে আমাদের চ্যানেলগুলো চালাচ্ছে, এগুলো বন্ধ করেন।
কর্ণপাত করছে না। আমার এই 7-6 ধারা বাতিল যদি না হয়, উনি যদি ব্যর্থ হন, তাহলে উনি ওনার জায়গা থেকে পদত্যাগ করুন। বিটিভি লাইসেন্স বর্ধিত করেছে, অনুরোধ করব একজনও বাড়তি ফি দিয়ে লাইসেন্স রিনিউ করবেন না। কেবল অপারেটরদের পাশ কাটিয়ে পে চ্যানেল ভিন্নভাবে সম্প্রচার করা হলে ওই চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় কোয়াব। যে পে চ্যানেল সমূহ কোনো IPTV, OTT বা অন্যান্য মাধ্যমে কেবল টিভির বাইরে যদি চলে, তাহলে সেই সকল পে চ্যানেলগুলিকে আপনারা অন্তত তাদের পরিবেশন থেকে বিরত রাখবেন, এবং যারা অন্যান্য মাধ্যমে দিয়ে থাকে এইটাকে বন্ধ করার জন্য আগামী 1 ডিসেম্বর থেকে উদ্যোগ গ্রহণ করবেন। OTT প্ল্যাটফর্মে টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ সহ ইন্টারনেট আগ্রাসন থেকে কেবল অপারেটরদের সুরক্ষায় 5 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। জানান 1 মাসের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। OTT প্ল্যাটফর্মে কোনো লিনিয়ার টিভি চ্যানেল চলবে না। আমাদের যদি দরকার হয় যে ব্ল্যাকআউটে গিয়ে দাবি আদায় করা, সেটাও আমরা করব। যদি রাস্তায় বসতে হয়, সেটাও বসবো। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে কোনো কেবল অপারেটরের ব্যবসায় দখলবাজি হলে দখলকারীর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোয়াব নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতা, মশক নিধন ও ভুয়া মামলা সহ বিভিন্ন বিষয় নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা নগরবাসীর নানা সমস্যা তুলে ধরেন। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এছাড়া সমন্বয়কের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম ও তদবির করতে চাইলে তার তালিকা কেন্দ্রে দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। সভায় মেয়র শাহাদাত হোসেন ছাত্র প্রতিনিধিদের নিয়ে ওয়ার্ড ভিত্তিক কাজ করার আশ্বাস দেন। যশোরের শার্শায় সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকেলে উপজেলার কন্যাদাহ স্কুল মাঠে সমাবেশে বক্তারা প্রয়োজনীয় সংস্কার শেষে শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। সমাবেশ থেকে কন্যাদাহ এলাকাকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন দলটির নেতাকর্মীরা। সংস্কারের 3 বছরের মধ্যে আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পঞ্চগড় দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জ পর্যন্ত অংশ। খানাখন্দ ভরা 18 কিলোমিটার দীর্ঘ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এতে চরম দুর্ভোগে যাত্রীরা। তবে শিগগিরই সংস্কার শুরুর আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলাচল করছে যানবাহন। 3 বছর আগে পঞ্চগড় দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের ভাওলাগঞ্জ থেকে দেবীগঞ্জ পর্যন্ত অংশের সংস্কার করা হয় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে। এর কিছুদিন পরই সড়কটির বিভিন্ন স্থানে আবারও খানাখন্দের সৃষ্টি হয়। বর্তমানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। সবচেয়ে নিম্নমানের কাজ সামগ্রী দিয়ে এখানে কাজ করছে, এই জন্য রাস্তাটা 1 মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে। রাস্তার আসলে যিনি দায়িত্বে থাকেন, তাদের দুর্নীতি, তাদের অবহেলার কারণে আজকে আমাদের রাস্তার এই অবস্থা। ভাঙা রাস্তায় গাড়ি চালাইতে গেলে আমাদের গাড়ি ফেসে যায়, অনেক সময় ডিভিসিয়াল ভেঙে যায়, চাকা ভেঙে যায়। অনেক লোক এখানে দুর্ঘটনা ঘটে, এগুলো সংস্কার করার দরকার। এই ভোগান্তিটা আসলে কেউ দেখেও না, এসব খোঁজ খবরও নেয় না যে আসলে এই রাস্তাটার কি অবস্থা। তবে শীঘ্রই সড়কটি সংস্কারের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। স্কিম গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে ঠিকাদার নির্বাচনের জন্য দরপত্র আহ্বান করেছি। অল্প দিনের মধ্যেই ঠিকাদার নির্বাচন করে আমরা সড়কটি মেরামত কাজ সম্পন্ন করব। এলজিডির তথ্য মতে সড়কটি সংস্কারে নতুন করে ব্যয় ধরা হয়েছে 1 কোটি 2 লাখ টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ঠাকুরগাঁওয়ে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। ভাইরাসজনিত এই রোগে গত 6 মাসে মারা গেছে 1/2 শতাধিক গবাদি পশু। এতে আতঙ্কিত খামারি ও ব্যবসায়ীরা বলছেন চিকিৎসায়ও কোনো সুফল মিলছে না। এই অবস্থায় গবাদি পশুর বাড়তি পরিচর্যার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। পশুর সারা শরীরে গুটি, কোথাও কোথাও ফোস্কার মতো, বেশিরভাগ সময়ই গায়ে থাকছে জ্বর।
এতদিন বছরের নির্দিষ্ট একটি সময়ে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ দেখা দিলেও ঠাকুরগাঁয়ে এখন সারা বছরই এ রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। জেলার বেশিরভাগ খামারের সব বয়সী গরুর শরীরে তা ছড়িয়ে পড়ছে। খামারিরা বলছেন প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসায়ও কোনো সুফল মিলছে না। অনেকে স্থানীয় কবিরাজ কিংবা ভেটেরিনারি ওষুধের দোকান থেকে অন্যের পরামর্শ মতো ওষুধ খাওয়াচ্ছেন খামারের পশুকে, তারপরেও মারা যাচ্ছে গরু। ল্যাম্পিং রোগের আমার গরু মারা গেছে একটা, আর এই এলাকার অনেক ল্যাম্পিং রোগ ছিল। পশু হাসপাতালে গেলে বলছে আমরা যাবো বলতে কেউ আসে না চিকিৎসা দেওয়ার জন্য। কোনো সরকারি এবং কোনো কর্মকর্তা এখানে আসে না, আমরা হাসপাতালে যেও কোনো ব্যবস্থা করতে পারি না। পরামর্শ নিতে গেলে বলে যে গরু অফিসে নিয়ে আসেন, অফিসে কি আর এত দূর সম্ভব গরু নিয়ে যাওয়া? অফিসার যদি মনে করে যে বাড়িতে এসে চিকিৎসা দেয় তাহলে আরো বেশি ভালো হয়। রোগটি ভয়াবহ আকার ধারণ করলেও তেমন কোনো উদ্যোগ নেই প্রাণী সম্পদ বিভাগের। এ নিয়ে খামারিদের পরামর্শ দেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। লাম্পি স্কিন যেহেতু নতুন রোগ, এটার টিকা এখন আমাদের দেশে আবিষ্কৃত হয় নাই, এই জন্য আমরা এটা দিতে পারছি না। তবে চেষ্টা করা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে যে সরকারিভাবে এই টিকাটা দেওয়া সম্ভব হয় কিনা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ে গত 6 মাসে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 1/2 গরু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। গাইবান্ধায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তবে বাড়তি উৎপাদন খরচে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। আতাউল হক সাগরের তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। দিগন্ত জুড়ে অগ্রহায়ণের মৃদু বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান। গাইবান্ধার কয়েক লাখ কৃষকের মুখে হাসি ফুটিয়েছে মাঠ ভরায় ফসল। প্রতি বছর আমন মৌসুমে নদীবেষ্টিত এই জেলায় বন্যাসহ নানা দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে চলতি বছর প্রকৃতির বিরূপ আচরণ না থাকায় বাম্পার ফলন হয়েছে আমনের। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা মারাইয়ের কাজ। তবে ফলন ভালো হলেও তেল ও সারের অধিক মূল্যের বাজারে উৎপাদন খরচ হয়েছে অন্যান্য বছরের তুলনায় বেশি। ধানের ফলন ভালো হচ্ছে কিন্তু খরচ বেশি আছে, কিন্তু যেটা দিয়ে আসে এটা দিয়ে মেকআপ হচ্ছে না। ধানের দামটা যদি একটু সরকার যদি একটু আর একটু যদি বাড়তি করে দিত তাহলে কৃষকের জন্য খুব ভালো হতো। উৎপাদন খরচটা বেশি হয়ে গেছে, যার দিকে কৃষক মেকআপ দিয়ে পারতেছে না। ধান চাল বিক্রিতে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। গড় উৎপাদন এ পর্যন্ত আমাদের যা আসছে তাতে ধানে 4.2 মেট্রিক টন পার হেক্টর, এবং কৃষক যেহেতু সরকার এবার ধান কিনবে এবং বাজারে যে ধানের দর সে হিসেবেও দেখা যাচ্ছে যে কৃষক এই ধান বিক্রি করে বেশ লাভবান হবেন। চলতি মৌসুমে গাইবান্ধায় 1,30,040 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,96,407 মেট্রিক টন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বরিশালের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের মাছের দাম। এতে বিপাকে ক্রেতারা, তবে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে কমে আসবে দাম। সুজয় দামের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। হাকডাক আর ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর বরিশাল বিভাগের সবচেয়ে বড় মাছের মোকাম পোট্রোট মৎস্য অবতরণ কেন্দ্র। গত 2 নভেম্বর 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও বাজারে নেই ইলিশ ও সাগরের মাছ, যাও আছে দাম চড়া। দেখা নেই ইলিশেরও, তাই বাজার 6 লাখ চাষের রুই পাঙ্গাসে। তবে সপ্তাহের ব্যবধানে চাষের মাছেও কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। মাছের দাম অনেক বেশি, চাষের মাছ এগুলা এখন 450 টাকা। ইলিশ মাছের দাম আরো বেশি, তো কিনতেই পারি না, তো খাইতেই পারি না গরিব মানুষ। আমদানিও কম, এই কারণে দেখা গেছে আপনার দামটা একটু বেশি। ব্যবসায়ীরা বলছেন শীত শুরু হওয়ায় নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না। সরবরাহ বাড়লে দামও কমে যাবে বলে আশা তাদের। শীত মৌসুম পরনে পানি তো ঠান্ডা, এখন মাছ অনেক গভীরে চলে গেছে, এখন মাছ এই টাইমে থাকেই না। পোট্রোট মৎস্য অবতরণ কেন্দ্রে 170টি আড়তে আগে প্রতিদিন কোটি টাকার মাছ বেচা বিক্রি হলেও বর্তমানে 30 থেকে 40 লাখ টাকার মাছ বেচা কেনা হয়।
শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। অহিংস গণ অভ্যুত্থান নামক সংগঠনের অন্যতম আহ্বায়ক মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সিটিটিসি জানিয়েছে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। অহিংস গণ অভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং অন্যতম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহবুবুল আলম। একসময় সোনার হরিণ খ্যাত সরকারি চাকরিতে ঘুষ দিতে হতো মোটা অঙ্কের টাকা, তবে এখন বদলে গেছে সে দৃশ্যপট। রাজবাড়িতে মাত্র 120 টাকা খরচে সরকারি চাকরির স্বপ্ন পূরণ হয়েছে 31 তরুণের। মেধা আর যোগ্যতার মূল্যায়নে কোনো রকম ঘুষ তদবির ছাড়াই পুলিশের চাকরি মেলায় খুশি প্রার্থী ও তাদের পরিবার। আশিকুর রহমানের রিপোর্ট। বাড়ি সদরের খানখানাপুর ব্যাপারী পাড়ার দিনমজুর বাবার সন্তান রহিম বিশ্বাস। বাবা অন্যের জমিতে কাজ করে, মা বাড়িতে গরু ছাগল পালন করে লেখাপড়া শিখিয়েছেন তাকে। দরিদ্র পরিবারের সন্তান রহিমের স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার। অবশেষে স্বপ্ন ধরা দিয়েছে হাতের মুঠোয়। মাত্র 120 টাকায় পুলিশে ছেলের চাকরি মেলায় খুশি বাবা মা। আমি যেন বাংলাদেশকে একটি আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করতে পারি। এই দিন মজুর খাটে করে জোরে দিয়ে ছেলে মানুষ করছে কষ্ট করে। আমার পুলিশের চাকরি আমার ছেলের হয়েছে, কিন্তু আমাদের 10 টাকাও দেওয়ার মতন ক্ষমতা নাই। তার মতো জেলার আরো 30 জনের চাকরি হয়েছে পুলিশে, যাদের বেশিরভাগই দরিদ্র পরিবারের সন্তান। মেধা আর যোগ্যতার মূল্যায়নে কোনো রকম ঘুষ তদবির ছাড়াই মিলেছে চাকরি, তাই সবাই উচ্ছ্বসিত, আপ্লুত। আমি কখনো কল্পনাও করি নাই আমার 120 টাকায় আবেদন করে আমার চাকরি হয়ে যাবে। জানতাম যে কোনো টাকা ছাড়া কোনো চাকরি হয় না, কিন্তু আজ আমি চাকরি পেয়ে এখন বুঝতে পারলাম যে আসলে টাকা ছাড়াও হয়। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, আমার হাতটা এখনো কাঁপছে। দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বলের আহ্বান পুলিশ সুপারের। কাউকে কোনো রকম আর্থিক লেনদেন ছাড়াই শুধুমাত্র নিজেদের যোগ্যতায় আজকে এই পুলিশ সদস্য হতে পেরেছে। রাজবাড়ী জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে গত 17 নভেম্বর 354 জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়ে 107 জন উত্তীর্ণ হয়। 24 নভেম্বর চূড়ান্ত পরীক্ষায় পাশ করা 31 জনের চাকরি হয়। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। অবৈধ অভিবাসীদের তাড়ানোর ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন দিচ্ছেন বড় সংখ্যক মার্কিন। সংবাদ মাধ্যম সিবিএস এর এক জরিপ বলছে ট্রাম্পের বিতর্কিত নির্বাচনী ইশতেহারে সমর্থন আছে খোদ 57% মার্কিন জনগোষ্ঠীর। যদিও এই পরিকল্পনার বিপক্ষে নিজেদের মতামত জানিয়েছেন 43% মানুষ। ক্ষমতায় এলে অবৈধ অভিবাসীদের গণহারে দেশ থেকে তাড়াবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম এই নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে গেল কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা সমালোচনা। এ বিষয়ে জারি ছিল ডেমোক্র্যাটদের প্রতিবাদও। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর করা এক জরিপে উঠে আসে নতুন এক তথ্য। দেখা যায় ট্রাম্পের এই বিতর্কিত নির্বাচনী ইশতেহারে সমর্থন আছে খোদ 57% মার্কিন জনগোষ্ঠীর, আর সমর্থন নেই 43% মানুষের। জার্মানিতে জোট সরকার ভেঙে যাওয়ার পর রাজনীতির অচলাবস্থা নিরসনে আস্থা ভোট ও আগাম নির্বাচনে যেতে সম্মত দেশটির রাজনৈতিক দলগুলো। তবে সাম্প্রতিক সময়ে করা নানা জরিপ বলছে আগামী নির্বাচনে ক্ষমতাসীন শলৎজের চেয়ে এগিয়ে বিরোধী দলের অন্যান্য প্রার্থীরা। তবে সংকট কাটিয়ে শলৎজ আবারও চ্যান্সেলর নির্বাচিত হবেন এমন আশা স্থানীয় সহ প্রবাসীদের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্টনারের পদচ্যুতির পর সাংবিধানিকভাবে চ্যান্সেলর ওলাফ শলৎজের এসপিডি, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিক পার্টির সমন্বয়ে গঠিত জোট সরকার কার্যত অচল। তবে নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেয়া সহ বিরোধী দলের পরামর্শে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের চেষ্টা এখনও অব্যাহত রেখেছেন চ্যান্সেলর ওলাফ শলৎজ। যদিও আগামী অর্থবছরের বাজেটের নানা খাতে ঘাটতি ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তহীনতা এবং দেশের সামগ্রিক অর্থনীতির স্থবিরতার জন্য জোট সরকারের অপরাজনীতিকেই দায়ী করছেন অনেকেই। এমন পরিস্থিতিতে আগাম নির্বাচনের দিকে তাকিয়ে জার্মানির সাধারণ জনগণ।
রাজনীতির মাঠে তো বটেই, সব মহলে এখন আলোচনার বিষয় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কে হবেন নতুন জার্মান চ্যান্সেলর। সাম্প্রতিক সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার করা জরিপ বলছে জনপ্রিয়তার সবচেয়ে তলানিতে অবস্থান চ্যান্সেলর শলসের। এমনকি নিজ দলের প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসও তার চেয়ে জনপ্রিয়তায় কয়েক গুণে গিয়ে। তবে পিস্টোরিয়াস চ্যান্সেলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এমন ঘোষণা দেওয়ার পর থেকে সব সংকট সমাধান করে শলস আবারও চ্যান্সেলর পদে আসীন হবেন বলে আশা স্থানীয় সহ প্রবাসীদের। শলস সরকার হচ্ছে জার্মানিতে বিভিন্ন অভিবাসী আনার জন্য তাদের খুবই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো আমার মনে হয় তাদের যে সংকট আছে তারা খুব সহজেই কাটিয়ে উঠবেন। ওরা যে আগাম নির্বাচনের ইস্যুটা নিয়ে এসছে সামনে, তো আমার মনে হয় ওইটা করলেই ওদের জন্য বেটার হয়। এটা হইলে তখন আগামী মেইন ইলেকশনের জন্য যে লম্বা জার্নিটা আছে 1 ইয়ারের, এটা ওরা কভার দিতে পারবে। এদিকে জার্মানির রুশ ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া সামগ্রিক অর্থনীতিকে বেহাল দশার দিকে ঠেলে দেয়া, সাধারণ জনগণের নানা চাওয়াকে এড়িয়ে যাওয়া, জ্বালানি অভিবাসী ইস্যু সহ নানা বিষয়ে ওলাফ শলসের উপর মনক্ষুণ্ণতা বাড়ছে সব মহলেই। এমন পরিস্থিতিতে সংসদে বিরোধী দল সিডিইউ থেকে ফ্রিডরিশ মেয়ার্জ, গ্রিন পার্টির বর্তমান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক, কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডির প্রার্থী এলিস ভাইডেলকে এগিয়ে রাখছেন অনেকেই। তবে নির্বাচনের আগে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবেন শলস, এমন আশা জার্মানদের। রাষ্ট্র যে কোনো মুহূর্তে যে কোনো সংকটে পড়তেই পারে, তবে সংকট গভীর হওয়ার আগেই তার নিরসনে সকল রাজনৈতিক দল তো বটেই, সর্বস্তরের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের। তাই জার্মানির স্থিতিশীলতা রক্ষায় আগাম ভোট এবং চাওয়া পাওয়া পূরণ করবেন চ্যান্সেলর শলস, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গৌতম আদানির দুর্নীতি মামলা নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। সোমবার বাকবিতণ্ডায় মুলতবি করা হয় অধিবেশন। ইস্যুটি নিয়ে বিজেপির সঙ্গে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এদিকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছে শ্রীলঙ্কাও। গেল সপ্তাহে বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক জালিয়াতির খবর সামনে আসে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চুপ থাকায় আদানি কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যায় দলটির নাম। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে পার্লামেন্টে আলোচনার আহ্বান জানায় বিরোধী দলগুলো, তবে নিয়ম না থাকায় অনুমতি মেলেনি। সোমবার দেশটির পার্লামেন্টে আদানির দুর্নীতির মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইন প্রণেতারা। উত্তেজনা বাড়তে থাকায় মুলতবি করা হয় পার্লামেন্ট। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, আদানি এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে। কংগ্রেস সভাপতির দাবি, আদানির জন্য বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এর মধ্যেই আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নাদিম মারজান, সময় সংবাদ। ইতালিতে খাদ্যপণ্যের দাম গেল 10 বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ বেড়েছে। তবে সেই অনুপাতে বাড়েনি দেশটিতে বসবাসরত মানুষের বেতন ভাতা। এই অবস্থায় নির্দিষ্ট আয়ের বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। করোনা মহামারী চলাকালেও ইতালিতে বসবাসকারী বিদেশি কিংবা দেশের নাগরিকদের এমন হতাশায় দিন কাটেনি। জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম যেন ধরাছোঁয়ার বাইরে। ইতালির নাগরিকদের প্রধান খাদ্য পাস্তা, আটা, ময়দা, চাল, বিস্কুট কিংবা তেলের দাম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের মূল্য। প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, জিনিসপত্রের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয়। এই অবস্থায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। বর্তমানে সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। আগে যেমন চাল আমরা 1 টাকা 80 থেকে 90 সেন্ট করে বিক্রি করতাম, এখন 2.5 ইউরোর নিচে বিক্রি করা যায় না। কাজ তো একই আছে, বেতন একই আছে, কিন্তু জিনিসপত্রের দাম তো ঊর্ধ্বগতি। এই অবস্থায় আসলে মানুষ যে চলবো বা ফিরবো,
কষ্ট হয়ে যাবে। ইতালির কনজিউমার্স অ্যাসোসিয়েশন বলছে বিগত 10 বছরের মধ্যে এবার পাস্তার দাম বেড়েছে শতকরা 84%, তেলের দাম 81%, বিস্কুট 64% ও চাল আটা ময়দার দাম বেড়েছে 52%। রাজধানী রোমের কাঁচা বাজারগুলোতে শাকসবজি সহ অন্যান্য সব পণ্যের দামও ঊর্ধ্বমুখী। এ অবস্থায় সামনের দিনগুলোতে প্রবাসী বাংলাদেশিদের পরিবার পরিজন নিয়ে বাস করা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মত অনেকের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। খেলার খবর। 3 ভেন্যুতে 3টি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে যাচ্ছে এবারের বিপিএল। 23 ডিসেম্বর হোম অব ক্রিকেটের পর 25 আর 27 ডিসেম্বর সিলেট, চট্টগ্রামেও থাকবে আয়োজন। পারফর্মারদের নাম চূড়ান্ত না হলেও দর্শক উন্মাদনা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে খোদ প্রধান উপদেষ্টার দপ্তর। যে কোনো ধরনের বেটিং অথবা বেটিং সংশ্লিষ্ট বিজ্ঞাপনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নীতি নির্ধারকদের। বেলুন, লাল গালিচা আর স্মোক কালার বোম স্কুলের বার্ষিক প্রতিযোগিতা নয়, বরং এটা বিপিএল এর সবশেষ আসরের উদ্বোধনী পর্ব। অথচ এই বিপিএলই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। মাঠের ক্রিকেট কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি যেমনই হোক না কেন, ক্রিকেট ভক্তদের উন্মাদনায় ভাটা পড়েনি কখনোই। পাপন পরবর্তী অধ্যায়ে এবার সেই উন্মাদনার প্রত্যাশার পারদ অনেক উঁচু। কতটুকু বাস্তবায়িত হবে নিশ্চিত নয়, তবে এবারের বিপিএল ঘিরে বেশ বড় ধরনের পরিকল্পনা নীতি নির্ধারকদের। প্রথমবারের মতো 3 ভিন্ন ভেন্যুতে হবে 3 উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি এবারের মাস্কট উন্মোচনেও থাকছে আলাদা পরিকল্পনা। 30 তারিখ থেকে তো শুরু হচ্ছে প্রথম ম্যাচ, তো 30 তারিখের আগেই 3টা ভেন্যুতে আমাদের 3টা ইভেন্ট হবে। আর এছাড়াও কয়েকটা আপনার মানে ছোট ছোট কয়েকটা ইভেন্ট আছে। শুরুর আয়োজনের মতো ক্রিকেট মাঠেও পরিবর্তনের ছাপ ফেলতে চায় ফারুক আহমেদের বোর্ড। বেটিং সাইট কিংবা স্যারোগেট 11তম আসর হবে এসবের কলঙ্কমুক্ত। ব্রডকাস্টার থেকে 7 ফ্র্যাঞ্চাইজি, কোথাও কোনো জুয়ার বিজ্ঞাপনের সুযোগ থাকবে না নতুন মৌসুমে। এটা আমরা প্রথম থেকে এনশিওর করার চেষ্টা করব যেন ওইটা ওইরকম কেউ ইউজ না করতে পারে। ব্রডকাস্টারও সেম। গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিটের মূল্য থাকবে নাগালের ভেতর। অনলাইন টিকিট সিস্টেমের কারণে কালো বাজারিদের দৌরাত্ম্যও কমবে। এখন অপেক্ষা মাঠের ক্রিকেটের। নতুন বোর্ডের অধীনে নতুন শুরুর অপেক্ষায় এই ক্রিকেট উৎসব। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণ হবে আজ। জরুরি মিটিংয়ের ডাক দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভার্চুয়াল সভায় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি সহ উপস্থিত থাকবেন পূর্ণ সদস্য 12 দেশের বোর্ড প্রধানরা। ভোটাভুটিতে নির্ধারণ হবে এই ইভেন্টের ভেন্যু। বিভিন্ন গণমাধ্যমে এই মিটিংয়ের কথা বলা হলেও পিসিবি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। পাকিস্তানি গণমাধ্যমের খবর, এমন কোনো মিটিংয়ের কথা জানে না পিসিবি। টুর্নামেন্ট শুরু হতে বাকি 3 মাসেরও কম সময়, কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে কাটেনি ধোঁয়াশা, বরং দিন দিন তা আরও জটিল হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই অচলাবস্থার মূল কারণ ভারতের গোয়ার্তুমি। পাকিস্তানে দল পাঠাতে চায় না তারা। অন্যদিকে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে এই ইভেন্ট আয়োজন করতে চায় না পিসিবি। এই ইস্যুতে আইসিসি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় তাদের অবস্থানও প্রশ্নবিদ্ধ। ভারতকে আইসিসি সমর্থন করছে এমনটাও বলছেন অনেকেই, কারণ এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়নি। সমস্যা সমাধানে অবশেষে উদ্যোগ নিয়েছে আইসিসি, তবে এখানেও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, মঙ্গলবার এক জরুরি মিটিংয়ে ডাক দিয়েছে বিসিসিআই ও আইসিসি। ভার্চুয়াল সভায় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি সহ উপস্থিত থাকবেন পূর্ণ সদস্য 12 দেশের বোর্ড প্রধানরা। মোট 17 জনের উপস্থিতিতে হবে ভোটাভুটি। সেখানেই নির্ধারিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ফরম্যাট। তবে মজার বিষয় হলো, পিসিবি বলছে এই মিটিংয়ের বিষয়ে তারা কিছুই জানে না, যার কারণে আদৌ এই মিটিং হবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশ্য পিসিবি নিজেদের অবস্থানে অনড়। 1300 কোটি পাকিস্তানি রুপি দিয়ে তারা আসরের 3 প্রস্তাবিত ভেন্যু সংস্কার করেছে, যে কাজও প্রায় শেষ পর্যায়ে। নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করতে পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। গণমাধ্যমে গুঞ্জন, হাইব্রিড মডেলে ভারত তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে চায়, কিন্তু নাম প্রকাশ না করার শর্তে পিসিবির একজন মুখপাত্র বলেছেন কোনোভাবেই তারা হাইব্রিড মডেলে আসর আয়োজন করবে না।
বিসিসিআই এর পক্ষ নিয়ে আইসিসিও কিছুটা বিপাকে। ভেন্যু পরিবর্তন করলে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করবে পিসিবি। আর পাকিস্তান এই ইভেন্টে না খেললে সম্প্রচার প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শেষ পর্যন্ত সেটা হলে আইনি লড়াই যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে ব্রডকাস্টাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার ফুটবলের খবর। এলিট একাডেমি নিয়ে যশোরের শামসুল হুদা একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার পরিকল্পনা বাফুফের। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। একাডেমির ফুটবলারদের যথাযথ পুষ্টির বিষয়টি এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে বাফুফে। এছাড়াও অনূর্ধ্ব 16 পরিবর্তে 10 অথবা 12 বছর থেকে কার্যক্রম শুরু করতে চান ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান। আধুনিক ফুটবলে একাডেমি ব্যতীত ডেভেলপমেন্টের বিকল্প নেই। দায়িত্ব বুঝে নিয়েই এই জায়গায় হাত দিয়েছে বাফুফের নতুন নির্বাহী কমিটি। নানা প্রতিবন্ধকতায় প্রায় বন্ধ হতে চলা এলিট একাডেমির জন্য তৈরি করা হচ্ছে নিদারুণ কিছু পরিকল্পনা। শামসুল হুদা ফুটবল একাডেমি দেশের প্রেক্ষাপটে উদাহরণ, যার চেয়ারম্যান এখন বাফুফের ডেভেলপমেন্ট কমিটি প্রধান। এই সুযোগ কাজে লাগাতে চায় ফেডারেশন। আলোচনা চলছে এলিট একাডেমি নিয়ে শামসুল হুদা একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার। শামসুল হুদা একাডেমির যে ফ্যাসিলিটি আছে এটা কিন্তু আসলেই ব্যাপক। তো ওটাকে আমরা আরও ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে আপনার এই আন্ডার 17, আন্ডার 15, এই প্লেয়ারদেরকে, এই খেলোয়াড়দেরকে গড়ে তুলতে হলে আমার মনে হয় সেখানে আমরা একটা পারস্পরিক একটা সহযোগিতামূলক অবস্থানেও আমরা যেতে পারবো। এর জন্য শিশু বয়স থেকে তার পুষ্টিমান নিশ্চিত করা অতি জরুরি। যদিও এই চর্চা একেবারেই নেই আমাদের দেশে, তবে এই বিষয়টি এবার গুরুত্ব সহকারে দেখছে বাফুফে। একাডেমি ফুটবলারের জন্য একজন পুষ্টিবিদ রাখার পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির। আপনি যখন বাচ্চাদের নিয়ে কাজ করবেন, এদের নিউট্রিশনটা একটা প্রাইম ফ্যাক্টর। তাদেরকে গড়ে তুলতে হলে একদিকে প্রশিক্ষণ, অন্যদিকে পুষ্টি। এই পুষ্টি এবং প্রশিক্ষণ দুটোই তাদের দরকার। তো সেক্ষেত্রে একজন স্পোর্টস নিউট্রিশনিস্টের পরামর্শ যদি আপনি নিতে পারেন বা তাদের গাইডেন্সে থাকতে পারেন, সেটা তো অবশ্যই সাহায্য করবে। ডেভেলপমেন্ট প্রক্রিয়া নিয়েও ভুল পথে বাংলাদেশ। যে বয়স থেকে খুদে ফুটবলার তৈরির প্রকৃত সময় আমাদের এখানে, তা শুরু হয় বহু বছর পর। পরিণত বয়সে এসে পর্যাপ্ত কোচিং দিয়েও তাদের বেসিক বদলানো হয়ে ওঠে অসম্ভব। এলিট একাডেমিতে তাই এই বিষয়টি এবার পেয়েছে আলাদা গুরুত্ব। আই থিঙ্ক টাইম হ্যাজ কাম যে আমরা এই 10-12 বছর বয়স থেকে তাদেরকে সংযুক্ত করার ক্ষেত্রে আমাদের একটা চিন্তা করতে হবে। তাদের যে নিউট্রিশন ডেফিসিয়েন্সিটা থাকে, আপনি যদি ওইটাকে ইমপ্রুভ করতে চান, তাহলে যত ছোট থেকে নিয়ে আপনি তাদেরকে বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড বেটার নিউট্রিশন দিতে পারবেন, ততই তারা নিজেদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারবে। একাডেমি ফুটবলারদের সঠিক গাইডলাইনের জন্য কোচিং প্যানেলেও আসছে পরিবর্তন। একজন বিদেশি কোচের পাশাপাশি দেশি কোচ রাখার পক্ষে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। আমাদের দেশি কোচদেরও প্রাধান্য থাকতে হবে, কারণ তারা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করেন। সেই সাথে বিদেশি কোচেরও যদি একটা গাইডেন্স থাকে, তো এই দুটোর সমন্বয় হলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জনে বড় ভূমিকা রেখেছে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের 6 কিশোরী। স্বর্ণকন্যাদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে এলাকাবাসী। হোসেন আলের ছবিতে উবাইদুল হকের রিপোর্ট। গার্ড অব অনার দিয়ে 6 স্বর্ণকন্যাকে আনা হয় সংবর্ধনা স্থলে। স্লোগান আর ঢোলের তালে মুখরিত গোটা এলাকা। এরপর লাল গালিচা দিয়ে তোলা হয় লাল সবুজে রাঙানো মঞ্চে। এভাবেই টানা দ্বিতীয়বারের মতো নারী সাফজয়ী দলের 6 সদস্য সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিমকে রাজস্বিক সংবর্ধনা দেয়া হয় তাদের এলাকা ময়মনসিংহের ধোবাউড়ায়। সোমবার বিকেলে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই সংবর্ধনার আয়োজন করে কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটি। তারকা খেলোয়াড়দের এক নজর দেখতে ছুটে আসে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানান সানজিদা তহুরারাও। জন্মস্থানে এমন রাজকীয় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত কলসিন্দুর কন্যারা। আজকের প্রথম নিজের এলাকায় সংবর্ধনা পাচ্ছি, তো অনেক ভালো লাগছে। তো অবশ্যই লক্ষ্য এখন এসেতে ভালো কিছু করা, আর অবশ্যই তো হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো আমাদের থাকবেই। তো আমরা আমাদের মতো প্র্যাকটিস করে যাব, আর ইনশাআল্লাহ সামনে ভালো কিছু দেখতে পারবো। আমরা যেভাবে উঠে আসছি সেভাবে যদি এখন ধারাবাহিকতা ধরে রাখে, তাহলে
আমাদের থেকে আরো ভালো ভালো প্লেয়ার উঠে আসবে। সংবর্ধনা পাইলে মানে আমাদের জন্য অনেক ভালো লাগে যে আমাদের এলাকা আমাদের জন্য অনেক কিছু করতেছে। সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও ক্রীড়া সংগঠক ইশরাক হোসেন। তারা মনে করেন আগামী দিনে নারী ফুটবলকে আরো সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখতে হবে বাফুফেকে। খেলোয়াড়দেরকে কিভাবে পেশাদারি মনোভাব এবং তাদের পরিবারের প্রতি যদি নজর রাখে এবং তারা যদি আর্থিক কষ্ট কিংবা দারিদ্রতা থেকে বের হয়ে আসতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে টোটাল বাংলাদেশে একটা পজিটিভ মেসেজ যাবে মেয়েদের ফুটবলের জন্য। ক্রীড়াঙ্গনকে যাতে রাজনীতিকরণ না করা হয়, দলীয়করণ না করা হয়, এটা উন্মুক্ত থাকবে, রাজনীতির ঊর্ধ্বে থাকবে, দলীয়করণের ঊর্ধ্বে থাকবে। এরা আমাদের দেশের অ্যাসেট, তারা আমাদের দেশের গর্ব। এদিকে মেয়েদের প্রশিক্ষণে কলসিন্দুরে পৃথক একাডেমি করার পরিকল্পনার কথা জানান আয়োজক কমিটির প্রধান। মানসিক সাপোর্ট দরকার, তাদের খেলার প্রশিক্ষণ দরকার, তাদের লজিস্টিক সাপোর্ট দরকার। সেই সাপোর্টগুলো দেওয়ার ক্ষেত্রে আমি আমার অবস্থান থেকে যা যা করণীয় আমি সেটা ইনশাল্লাহ করব। কনসার্ট ফর কলসিন্দুর শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সংবর্ধনা অনুষ্ঠান। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা মাথায় রেখে দেশের মাটিতে অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। তবে ফেব্রুয়ারির আগে ফ্লাড লাইট সহ মাঠের অন্যান্য কাজ সম্পন্ন না হলে সেক্ষেত্রে সাফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এছাড়া 1 ডিসেম্বর থেকে শুরু হবে নারীদের ক্যাম্প। আগামী মাসে কোচ পিটার বাটলারের সঙ্গেও বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ। ফেব্রুয়ারিতে দেশের মাটিতে হওয়ার কথা অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর দিয়ে প্রায় 5 বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক টুর্নামেন্ট ফেরাতে চায় বাফুফে। যদিও আসরের আগে মাঠ পাওয়া নিয়ে শঙ্কায় ফেডারেশন। আমরা হোস্ট হয়েছিলাম শুধুমাত্র বঙ্গবন্ধুতে খেলবো বলেই। ওখান থেকে যতটুকু ইনফরমেশন তখন ছিল যে ডিসেম্বরের ভিতরেই মাঠ হবে, কিন্তু ফ্লাড লাইট ছাড়া কিন্তু সাফ খেলা যাবে না, কারণ সাফের খেলা প্রতিদিন 2টা খেলা হলে ফ্লাড লাইট মাস্ট। তো আমি এখন জানি না যে ফেব্রুয়ারিতে ফ্লাড লাইট হবে কিনা, আদারওয়াইজ সাফ উইল ডিসাইড কি করবে তারা। অনূর্ধ্ব 20 নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঘরের মাঠে এবারও সেই তকমা ধরে রাখতে চায় লাল সবুজ। প্রস্তুতি নেওয়া শুরু করবে আসর শুরুর প্রায় 2.5 মাস আগ থেকে। আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমাদের ক্যাম্প শুরু হবে 1 ডিসেম্বর থেকে। ট্রেনিং কোথায় হবে এটা এখনো ডিসাইড করা হয়নি। ট্রেনিং হয়তো আপাতত বসুন্ধরাতেও হতে পারে বা ঘাসের মাঠ অথবা আবাহনীতে হতে পারে। ঘাসের মাঠেই করব যেখানেই করি। এদিকে সাফে জাতীয় দলের হেড কোচ পিটার বাটলারের সঙ্গে নারীদের দ্বন্দ্বের কথা উঠে আসে গণমাধ্যমে। শিরোপা জিতিয়ে পিটারও দিয়েছিলেন দায়িত্ব ছাড়ার ঘোষণা। তবে মিটমাট হয়েছে সবকিছু। ঘরের মাঠে তার অধীনেই সাফ খেলানোর ব্যাপারে আশাবাদী বাফুফে। উনিও পজিটিভ, আমরাও পজিটিভ। এখন পর্যন্ত এই জায়গাটাই আছি। যখন ওর কন্ট্যাক্টটা শেষ হবে দেন বোথ সাইড উইল ডিসকাস এন্ড ডিসাইড। আগামী বছরের 11 ফেব্রুয়ারি শুরু হবে অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ, যা চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন মৌসুমে হারানো গৌরব ফিরে পেতে বদ্ধপরিকর ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান। প্রথম লিগ শিরোপা জেতা ছাড়াও ফেডারেশন কাপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে চায় সাদা কালোরা। আকাশী নীলরাও দেখছে বড় স্বপ্ন। তবে তাদের দুশ্চিন্তা দলে বিদেশি ফুটবলার না থাকা, যদিও দেশি ফুটবলারদের ওপর আবাহনীর আছে শতভাগ আস্থা। মোহামেডানের যে ফুটবলের যে আমেজটা সেটা এখনো কাটেনি, এবং এটা কাটতে বসুন্ধরাকে আরো 20 বছর কষ্ট করতে হবে, আরো 20 বছর চ্যাম্পিয়ন হইতে হবে বসুন্ধরাকে, তারপর আবাহনী মোহামেডানের কাতারে আসতে হবে। গেল মৌসুমে ট্রেবল জয়ী বসুন্ধরা কিংস টানা 5 লিগ শিরোপা জয়ের কীর্তি আছে তাদের। মাঠেও বেশ ভালোই দর্শক সমর্থন পায় কিংস। তবে মারুফুল হকের মতে এখনও দেশের ঘরোয়া ফুটবলের জনপ্রিয়তায় আবাহনী মোহামেডানের ধারে কাছেও নেই বসুন্ধরা কিংস। দীর্ঘদিন দেশের ফুটবল যারা ফলো করেন তাদের কাছে মারুফুল হকের কথাটা যৌক্তিকই মনে হবে, কেননা কয়েক বছর আগেও দেশের ঘরোয়া ফুটবল বলতে আবাহনী মোহামেডানকে সেরা মানত সবাই। এখনও নিজেদের সেই তালিকায় বিবেচনা করছে এই দুই ক্লাব, যার প্রমাণ 2022-23 মৌসুমের ফেডারেশন কাপ ফাইনাল। কদিন বাদেই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। প্রস্তুতি নেওয়া শুরু করেছে ক্লাবগুলো। মোহামেডানও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। যদিও চ্যালেঞ্জ কাপ হেরে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে তারা। তবে লিগ ও ফেডারেশন কাপে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সাদা কালোরা। যে কোনো টুর্নামেন্ট হোক মোহামেডান ভালো কিছু করার আশা করে। তা আমরা সামনে যে দুইটা টুর্নামেন্ট যেমন লিগ আর হলো আপনার ফেডারেশন কাপ, আমরা নিশ্চয়ই ভালো কিছু করার আশায় মাঠে নামবো। লাস্ট ইয়ার আমরা যেহেতু রানার আপ হইছি,
তো আমরা এইবারও আর কি মাঠে মানে চ্যাম্পিয়নের উদ্দেশ্য নিয়ে আর কি আমরা চ্যাম্পিয়ন ফাইট উদ্দেশ্য নিয়ে আর কি আমরা মাঠে নামতেছি। লীগ সামনে রেখে আবাহনীও ব্যস্ত তাদের অনুশীলনে। দুশ্চিন্তা দলে বিদেশি ফুটবলার না থাকা, তবে লোকাল মিরাজুল মিতুলরা দেখাচ্ছে বড় স্বপ্ন। আবাহনী সবসময় যেভাবে খেলতে চায় এবং খেলে ওইভাবেও সেম আছে মেন্টালিটি। আমাদের যে অফিসিয়ালরা আছেন সবাই একই সেম মেন্টালিটির কাজ করতেছেন, তো আশা করি আমাদের চেষ্টাটুকু থাকবে। আবাহনী একটা ব্র্যান্ড অনেক আগে থেকেই, জার্সিটা পরছি যে জার্সিটা সম্মানটা রাখতে তো পারবো বা দর্শককে খুশি দিতে পারবো বা খেলা ভালো একটা খেলা উপহার দিতে পারবো, বাট আমাদের টার্গেট আছে প্রথম ম্যাচটা নিয়ে। অন্য সব ছাপিয়ে ঢাকা ডার্বি দেখার অপেক্ষায় আছেন সমর্থকরা। লিগে মোহামেডান আবাহনী মুখোমুখি হবে 14 ডিসেম্বর, আর ফেডারেশন কাপে দুই জায়ান্ট লড়বে আগামী 7 জানুয়ারি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না, 19 সংগঠনের সঙ্গে বৈঠকে আজ থেকে ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা, বৈষম্য বিরোধীদের অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান। অভ্যুত্থানের পর সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে বিএনপি, দোসর হিসেবে কাঠগড়ায় দাঁড়ালেও বসে নেই জাতীয় পার্টি, জনসম্পৃক্ততা বাড়াতে তৎপর জামায়াতে ইসলামী। নদীর মাছ অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। বুড়িগঙ্গার পর ধলেশ্বরীও গিলে খাচ্ছে ট্যানারি বর্জ্য, তরল কঠিন সব রাসায়নিকই মিশছে নদীতে, নাব্যতা সংকট সহ নষ্ট জীববৈচিত্র্য, ভবিষ্যৎ না ভেবে স্থানান্তরে এই পরিণতি। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে আস্থা ফিরছে ব্যাংক খাতে, বাড়ছে মেয়াদি আমানত, সুদের হার বাড়ায় উৎসাহিত হচ্ছেন গ্রাহক, বলছেন অর্থনীতিবিদরা। এই ছিল ভোরের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।